আজও দুই বোন এতটাই খেয়ে এসছে যে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। দোষটা আমারই। ওদের মা চলে যাওয়ার পর থেকে ওদের লাই দিয়ে দিয়ে আমি এতটাই মাথায় তুলেছি যে ওরা ভালো মন্দটাই বুঝতে পারছে না। আর আজ অবস্থা এমনটাই হয়েছে যে দুটো মেয়ে উচ্ছন্নে যাবে। কি যে করবো আমি? নিজের দুই যুবতী মেয়ের কাণ্ডকারখানা দেখার পর সেঠ ধনরাজ তাদের জন্য সম্বন্ধ দেখা শুরু করে দেয়। আর কিছুদিনের মধ্যেই তাদের মতনই ধনী পরিবারে দুই মেয়েকে বিয়ে দেয়, যেখানে মেয়েদের শাশুড়ি রাজরানী হাতে আরতির থালা নিয়ে তাদেরকে স্বাগত জানায়। যা দেখে সুকন্যা আর মালা ঘোমটা তুলে বলে, ও শাশুড়ি মা, এখন এইসব নাটক করা বন্ধ করুন তো। আমরা শ্বশুর বাড়ি এসেছি, যুদ্ধ করতে নয়, তাই ড্রামা বন্ধ করুন। এই বলে বরণ সম্পূর্ণ না করেই দুই বোন ঘরে চলে যায়। আর তাদের এমন ব্যবহার দেখে রাজরানী আর দুই ছেলে নিখিল আর রোহিত অবাক হয়ে যায়। পরের দিন দুই বোন সকাল 10টায় ঘুম থেকে উঠলে রাজরানী বলে, আরে কি বৌমারা, তোমরা এখনো স্নান করনি? আজকে তোমরা প্রথম রান্নাঘরে রান্না করবে, মিষ্টি কিছু বানিও, যাও স্নান করে আসো। কিন্তু শাশুড়ি মা, আমি তো খুন্তি ধরতে পারি না, আমি শুধু খেতে পারি, রান্না করতে নয়। আর এমনিতেও এটা তো বাড়ির চাকরের কাজ, আমরা আমাদের বাড়িতে কখনো রান্নাঘরে পাই রাখিনি। বৌমা, বাড়িতে কাজের লোক যতই থাকুক, বাড়ির বৌমারাই তো রান্না করে, তাই না? মা একদম ঠিকই বলছে। প্রত্যেকটা বউই বিয়ের প্রথম দিন তার শ্বশুরবাড়িতে মিষ্টি একটা কিছু বানিয়ে থাকে। ওফো, বাপের বাড়িতে বাবা কি কম ছিল নাকি যে এখানে তোমরাও লেকচার দিচ্ছ? লেভেট। সুকন্যা, চল রেডি হয়ে আসি, আমরা আজকে এনজয় করে সুইমিং করব। আর কিছুক্ষণ পরেই দুই বোন সুইমিং ড্রেস পরেই বাড়ির সকলের সামনে চলে আসে আর পুলে গিয়ে স্নান করতে শুরু করে। বৌমাদের এমন কাণ্ড দেখে রাজরানী লজ্জায় পড়ে যায়। এরা দুজন তো আমার মাথা হেট করিয়ে দেবে। হে ভগবান, এখন সবটা তোমারই হাতে। রাজরানী ছিলেন সমাজসেবিকা এবং একজন ধার্মিক মহিলা। তার একটি এনজিও ছিল যেখানে শহরের নামি দামি মানুষেরা যুক্ত ছিলেন। এভাবেই কিছুদিন কাটল। মালা আর সুকন্যা শ্বশুরবাড়ির কোনো দায়িত্বই নিত না। তারা দুজনে তো সবসময় নিজেদের মেকআপ, শপিং আর পার্টিতেই ব্যস্ত থাকত। এত রাত্রিবেলা এত ছোট ড্রেস পরে তোমরা কোথায় যাচ্ছ? শাশুড়ি মা, আজকে আমার ফ্রেন্ডের বার্থডে আছে, আমরা নাইট ক্লাবে যাচ্ছি, আসতে লেট হবে, চলো সুকন্যা। এরপর শর্ট ড্রেস পরে তারা দুজন নাইট ক্লাবে গিয়ে অনেকটা সিগারেট আর মদ খায়। এরপর মাঝরাতে কিছু ছেলে তাদেরকে বাড়ি ড্রপ করে দেয় আর দুজনকে টলতে টলতে বাড়িতে ঢুকতে দেখে রাজরানী বলে, এইসব কি? আজকে তোমরা সব সীমা পার করে গিয়েছো। আরে এই বাড়ির বৌমাদের এসব করা মানায় না। ও শাশুড়ি মা, আপনি আবার জ্ঞান দিচ্ছেন? উফ, এটাই তো আমাদের এনজয় করার সময়। এখন এনজয় না করলে কি আপনার মতো বুড়ি বয়সে গিয়ে এনজয় করবো? হ্যাঁ। আর তখনই নিখিল আর রোহিত সেখানে এসে তাদেরকে জোরে থাপ্পড় মারে। আর দুই বোনের মাথা খুবই গরম হয়ে যায় আর তারা তাদের বরদেরকেও থাপ্পড় মেরে দেয়। আমরা আজকালের মেয়ে, বুঝেছ? দ্বিতীয়বার থাপ্পড় খেতে না চাইলে আর কখনো এমনটা করবে না। এরপর টলতে টলতেই তারা তাদের ঘরে চলে যায়। এভাবেই সময় কাটার পর একদিন যখন মালা আর সুকন্যা তাদের ঘরে শুয়েছিল, তখনই তাদের ফোনে একটা SMS এলো, যেখানে শহরের বাইরে ফার্ম হাউসের একটি পার্টিতে তাদের ইনভিটেশন আসে। ও ওয়াও, রেড পার্টি! মালা, আমি শুধু এতদিন এই পার্টিটার বিষয়ে শুনেছি আর এখন আমরা এনজয় করব। মালা, আই এম সো এক্সাইটেড। অফকোর্স ইয়ার, লাইফের সব কিছু থেকে মজা নিতে হবে। উই উইল ডেফিনেটলি গো দেয়ার। দুই বোন খুবই খুশি হয় আর সন্ধ্যাবেলাতে তৈরি হয়ে গাড়ি নিয়ে সেই পার্টিতে চলে যায়। পুলিশকে লুকিয়ে ওই পার্টিতে মদ, সিগারেট, গাঁজা, এমনকি ড্রাগসও ছিল। আর সেদিন ড্রাগসের নেশা করার পর দুই বোনেরই মাথা ভীষণ ঘুরছিল। তারা তো অন্য পৃথিবীতেই ছিল। আর তখনই নেশার ঘরে একটি ছেলে মালাকে খারাপ ইঙ্গিতে টাচ করার চেষ্টা করে। আর তখনই হঠাৎ করে কারেন্ট অফ হয়ে যায়। আর কারেন্ট এলে দেখা যায় যে সেই ছেলেটি মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। আর তখনই ওই পার্টিতে পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে নেয়। আর পরের দিন রাজরানী তার ছেলেদেরকে নিয়ে জেলে পৌঁছায়। শাশুড়ি মা, নিখিল, আমরা কাউকে মারিনি, বিশ্বাস করুন। শাশুড়ি মা, প্লিজ হেল্প আস। হ্যাঁ রোহিত, বিশ্বাস করো, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। আমরা খুব বড় ভুল করেছি ওই পার্টিতে গিয়ে। আজকের পর থেকে আমরা আর পার্টিতে যাব না, একদমই না।
তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছ, এটাই অনেক। আকাশ, এখানে আসো। ইন্সপেক্টর, এদের ছেড়ে দিন। হ্যাঁ ম্যাডাম। এই ছেলেটা তো বেঁচে আছে। হ্যাঁ, এসব আমাদেরই প্ল্যান ছিল, যাতে তোমাদেরকে নিজেদের ভুলটা বুঝিয়ে দিতে পারি। আসলে রাজরানী আর তার ছেলেরাই এই প্ল্যানটা করেছিল সুকন্যা আর মালাকে শিক্ষা দেওয়ার জন্য। তারাই এই পার্টির আয়োজন করে এই ড্রামাটা তৈরি করেছিল, আর যে ঘটনায় সুকন্যা আর মালা ভালোই শিক্ষা পেয়েছিল, আর তারা বেহায়া মেয়ে থেকে সংস্কারী বৌমা হয়ে গুছিয়ে সংসার করতে লাগল। সোহিনী, তাড়াতাড়ি আমাকে ল্যাপটপটা দাও, আমাকে অফিসের জন্য বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই নাও তোমার ল্যাপটপ, সাবধানে যাও আর তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই। এই বলে গৌরব তার স্ত্রী সোহিনীর মাথায় চুমু খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ল। আর সে চলে যেতেই সোহিনীও ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তখন সোহিনী কিছু অপ্রয়োজনীয় জিনিস রাখার জন্য স্টোর রুমে গেল। তখনই ওর নজর দেওয়ালে টাঙানো রিনি আর গৌরবের এনগেজমেন্টের ছবিটার ওপর পড়ল। রিনি তার বেস্ট ফ্রেন্ড সোহিনীকে তার বয়ফ্রেন্ড গৌরবের সঙ্গে দেখা করানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে গেল। তখনই সোহিনী রিনিকে বলল, কি রে রিনি, তোর বয়ফ্রেন্ড গৌরবের তো দেখাই নেই। তার পদধূলি এই রেস্টুরেন্টে পড়ার জন্য তো আমরা কখন থেকে বসে আছি। আরে চলে আসবে, একটু তো ওয়েট কর, দাঁড়া আমি কল করছি ওকে। এই বলে যখনই রিনি গৌরবকে ফোন করতে গেল, তখনই গৌরব ফুলের তোড়া নিয়ে সেখানে উপস্থিত হল আর রিনিকে সেটি দিয়ে বলল, সরি ডার্লিং, আমার একটু লেট হয়ে গেল। আসলে রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমাকে ক্যাব বুক করে আসতে হলো। ইটস ওকে, আমরাও তো এক্ষুনি এলাম। মিথ্যে বলছে ও, আমরা 1 ঘন্টা ধরে বসে আছি। সোহিনী, বাজে বকিস না তো। গৌরব, এই যে আমার বেস্ট ফ্রেন্ড সোহিনী। হ্যালো সোহিনী। হাই, আমার খুব খিদে পাচ্ছে, কিছু অর্ডার করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এই বলে গৌরব ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিল। প্রথম দেখাতেই সোহিনীর গৌরবকে ভালো লেগে গেল, আর সে ওর দিকে তাকিয়েই থাকল। কিছুক্ষণ পর যখন ওরা খাবার খেয়ে বেরোতে লাগলো, তখন গৌরব রিনিকে বলল, রিনি দাঁড়াও, যেটা আমি তোমায় দিতে এসেছিলাম সেটা তো বলেই গেলাম। এটা সেই ডায়মন্ডের চেন, যেটা তোমার পছন্দ হয়েছিল। ওয়াও, সো নাইস, কি সুন্দর এটা। তোমার থেকে বেশি সুন্দর নয়। আর হ্যাঁ, সাবধানে বাড়ি ফিরবে কিন্তু, আর বাড়ি ফিরে আমায় একটা কল করে দিও। আর নাইস টু মিট ইউ সোহিনী। এই বলে গৌরব সেখান থেকে চলে গেল। রিনি আর সোহিনীও নিজেদের বাড়িতে ফিরে গেল। কিছুদিনের মধ্যেই রিনির পরিবার ওর বিয়ের তারিখ ঠিক করে ফেলে। রিনির বিয়ের শপিং আর বিয়ের ছোটখাটো অনুষ্ঠানের জন্য গৌরবের সঙ্গে সোহিনীর প্রায় দেখা হতে থাকে, আর মনে মনে সোহিনী গৌরবকে ভালোবেসে ফেলে। এইটুকু ভেবে সোহিনী ওই ছবিটাকে স্টোররুমে রেখে সেখান থেকে আস্তে আস্তে নিজেকে মনে মনে বলল, না না, যা এতদিন হয়নি তা আজও হবে না। গৌরব কোনোদিনও আমার সত্যিটা জানতে পারবে না, যে আমি ওর স্ত্রী হওয়ার জন্য কত কি করেছি। আর ফাইনালি আমি সেটাই পেয়েছি, যেটা আমি চেয়েছিলাম। সোহিনী এইসবই বলছিল, ঠিক তখনই ওর শাশুড়ি মালা এসে ওকে বলল, আরে কি হলো বৌমা, তুমি একা একা দাঁড়িয়ে কি ভজন গাইছো? না না মা, কিছু না। তুমি এসে গেছো মন্দির থেকে, চা নিয়ে আসি? হ্যাঁ, আর সাথে করে একটু চানাচুরও নিয়ে এসো। হ্যাঁ মা, ঠিক আছে। এই বলে সোহিনী রান্নাঘরে গেল আর ওর শাশুড়িমার জন্য চা আর চানাচুর নিয়ে এলো। চা পান করার পর মালা বলল, হ্যাঁ, চা তো ভালোই হয়েছে, এবার বাকি খাবারগুলো বানিয়ে নাও। আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি, আর ততক্ষণে তুমি বাড়ির অন্যান্য কাজগুলো সেরে নাও। ঠিক আছে মা, তুমি বিশ্রাম নাও, আমি সব কাজ করে নিচ্ছি। এই বলে সোহিনী ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তখনই রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ ছুরির আঘাতে ওর হাত কেটে গেল, আর ওর হাত থেকে রক্ত পড়তে লাগল। ওই রক্তের ধারা দেখে সোহিনী ভাবতে লাগল, সোহিনীর মাথায় গৌরবকে পাওয়ার জেদ চেপে ধরেছিল। তাই এক রাতে বিছানায় বসে বসে সোহিনী তার ফোনে গৌরবের ছবি দেখতে দেখতে বলল, গৌরব, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যেভাবে রিনির খেয়াল রাখো আর ওর সব ছোটখাটো ইচ্ছেগুলো পূরণ করো, এই সব কিছুই আমার চাই। আর এর জন্য যদি আমাকে আমার প্রিয় বান্ধবী রিনিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হয়, তাতেও আমি পিছপা হব না, কারণ আমাকে যে তোমার স্ত্রী হতেই হবে। রিনি আর গৌরবের বিয়ের দিন যত এগিয়ে আসছিল, ততই সোহিনীর মাথায় গৌরবকে পাওয়ার পাগলামোটা বেড়েই যাচ্ছিল। তাই রিনির বিয়ের কিছুদিন আগে সোহিনী রিনিকে তার বাড়িতে ডেকে বলল, কি হয়েছে সোহিনী, তুই হঠাৎ করে আমাকে ডাকলি? কি ব্যাপার বলতো? রিনি, আমার তোকে কিছু বলার আছে। হ্যাঁ বল, কি হয়েছে? রিনি,
আমি একজনকে খুব ভালোবাসি, এতটাই যে আমি ওর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি। আর আমি চাই যে আমাদের দুজনের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাক। কিন্তু কিন্তু কি বল? একজন আমাদের ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কে সে? আমি কথা বলবো? বল আমায়। সে আর কেউ নয়, সে হলি তুই রিনি, তুই। তুই জানিস আমি কাকে ভালোবাসি? গৌরবকে। আর আমাকে ওকে পেতেই হবে। তাই এবার তোর এই পৃথিবীকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে রিনি। এইসব শুনে রিনি কিছু বলার আগেই সোহিনী একটা তীক্ষ্ণ ছুরি রিনির বুকে বসিয়ে দিল, আর রিনি সেখানেই মারা গেল। এরপর সোহিনী রিনির লাশকে তার বাগানেই পুঁতে দিল, আর রিনির গাড়িটা নিজে চালিয়ে একটি খাদের কাছে নিয়ে গেল, আর সেখান থেকে এক ধাক্কা মেরে গাড়িটাকে নিচে ফেলে দিল। এবং এরপর সোহিনী পুলিশকে ফোন করে সেখানে ডাকল। রিনির পরিবার আর গৌরব যখন রিনির অ্যাক্সিডেন্টের খবরটা পেল, তখন সবাই ওই দুর্ঘটনাস্থলে এলো। আর পুলিশের তদন্তে রিনির ডেড বডি না পাওয়ার কারণে রিনির কেস ফাইলকে দুর্ঘটনায় মৃত্যু বলে বন্ধ করে দেওয়া হলো। রিনিকে মারার পর গৌরবকে সহানুভূতি দেখানোর বাহানায় আমি ওর কাছে এসেছি, আর প্রতারণা করে ওকে বিয়ে করে ওর স্ত্রী হয়েছি। নিজের খুশি পাওয়ার জন্য যদি কারোর সঙ্গে প্রতারণা করি, তাতে ভুল কোথায়? জীবনে নিজের খুশির জন্য কিছু করে থাকলে তা দোষের নয়। তাই আমি যা করেছি সব ঠিক করেছি, আর আমি এই ব্যাপারটা কাউকে জানতে দেব না। সোহিনী এইসবই ভাবছিল, ঠিক তখনই সেখানে গৌরব এসে ওকে বলল, তোমার কি মনে হয় সোহিনী, তুমি আমায় না বললে আমি জানতে পারবো না? কি 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 জানতে পেরেছ? আমি তো তোমার কাছ থেকে কিছু লুকোইনি। তুমি কিসের কথা বলছো? এই যে আজকে সানডে, আজকে অফিস বন্ধ, আর আমি বেকার বেকারই তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছিলাম। কিন্তু একটু দূরে গিয়েই আমার মনে পড়ল, আর আমি বাড়ি ফিরে এলাম। বাই দ্য ওয়ে, তোমার চেহারাটা এরকম দেখাচ্ছে কেন? না না, কিছু না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমাদের বেরোতে হবে। এরপর সোহিনী তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওরা দুজন বাইরে ঘুরতে চলে গেল। আর এইভাবেই প্রতারণা করে সোহিনীর গৌরবের স্ত্রী হওয়ার ঘটনাটা কেউই জানতে পারেনি। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।